শুধু দর্শক মন্ডলী, আমরা আগের পর্বে বলেছিলাম যে ইরান যুদ্ধে তেলেস্মাতি নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো এবার আমরা সেটা বলতে চাচ্ছি। আহ আপনারা জানেন যে রিসেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে, আমেরিকান ব্লকেড যখন ডোনাল্ড ট্রাম্প বলল যে এটা আর এফেক্টেড না, চায়নাকে উম, বলল তার যেই ট্রুথ সোশ্যাল, যেখানে উনি সবসময় সত্যি কথা বলেন কিনা জানি না, তবে এর পেছনে আরো হয়তো কারণ থাকতে পারে, কারণ তাদের যুদ্ধ জাহাজ তো সরছে না, বা তাদের ব্লকেট লিটারেলি মুখে উনি বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি কতটুক হবে সেটা একটা ব্যাপার। তো সেটা যতটা না এফেক্ট করেছে, তেলের দাম পার ব্যারেলে 100 থেকে ছড়িয়ে যাচ্ছিল, সেটা হঠাৎ করে স্টপ হয়েছে। তার কারণ হচ্ছে ইরান বলেছে যে উই হ্যাভ ওপেন দা সুয়েজ, এই সরি, স্ট্রেইট, হরমুজ প্রণালী আমরা ছেড়ে দিয়েছি, ওপেন করে দিয়েছি, এনিবডি ক্যান গো from there. So it is a success for America in a sense. তার কারণ আমেরিকা ব্লকেট দেওয়ার পরে এই ঘটনা ঘটেছে, বাট এট দ্য সেম টাইম দেয়ার ওয়াজ এ নেগোসিয়েশন গোয়িং অন উইথ ফিল্ড মার্শাল পাকিস্তান, আসিম মুনির, অ্যান্ড ইরানিয়ান কাউন্টারপার্ট। এবং সেখানে দেখা গেছে যে অনেক ধরনের কথাই হয়তো হয়েছে, এবং সেটার একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি আমরা। যার একটা ইম্প্যাক্ট দেখেছি লেবানন এবং ইসরায়েলের যুদ্ধবিরতিতে, যেটা টোটাল সিজফায়ার, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সিজফায়ারের একটা আহ মূল প্রতিপাদ্য বিষয় ছিল। এবং তো দেখছি যে থিংস আর হ্যাপেনিং, ঘটনা ঘটছে, এবং পাকিস্তানকে সেজন্য অবশ্যই সাধুবাদ জানাতে হয়। সেটা ইরানও জানিয়েছে, সেটা যুক্তরাষ্ট্রও জানিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের আসিম মুনির ছাড়া কারোর উপর ভরসা করছেন। এমনকি নওয়াজ শরীফ, সরি, শাহবাজ শরীফের, মানে তাদের প্রধানমন্ত্রীর উপরও না। যার কারণে তা দেখা যাচ্ছে যে আম, যুক্তরাষ্ট্র আম, পাকিস্তানের প্রতি, বা পাকিস্তানের বিশ্বস্ততার প্রতি তাদের একটা আস্থা আছে। পাকিস্তান এই ধরনের একটা সম্পর্ক তৈরি করতে পেরেছে। পাকিস্তান ইরানের পক্ষে কথা বলেছে, খামেনিকে হত্যার দায়ে তারা কন্ডেম করেছে, তারা ইসরায়েলের অ্যাটাক কন্ডেম করেছে। আবার অ্যাট দ্য সেম টাইম তারা যুক্তরাষ্ট্রের সাথেও এমন ভাবে কাজ করছে যাতে যুক্তরাষ্ট্র খুব একটা কি বলবো, খুব একটা তাদের প্রতি বিরাগ ভাজন না হয়। অন্য কোনো দেশ হলে হয়তো এটা গুবলেট পাকিয়ে ফেলতো, কিন্তু পাকিস্তান সেই কাজটা করেছে। তার কারণ এট দ্য সেম টাইম আমরা দেখলাম পাকিস্তান আফগানিস্তানে অ্যাটাক করেছে, এবং যুক্তরাষ্ট্র বলেছে যে দে আর ডুইং এ গুড জব, দে আর ডুইং এ গুড, গুড যুক্তরাষ্ট্র বলতে ডোনাল্ড ট্রাম্প, দে আর ডুইং এ গুড জব। তো পাকিস্তান এই নেগোসিয়েশনটা করছে এবং খুব ভালোভাবে করছে, এবং আমরা জানি যে সেকেন্ড আর একটা ডিসকাশন বা ডায়ালগ হবে বা আলোচনা হবে যুক্তরাষ্ট্র ইরানের সাথে। সেটাও ডোনাল্ড ট্রাম্প, আরো অনেক দেশ চেয়েছিল, টার্কি চেয়েছিল, সুইজারল্যান্ড চেয়েছিল, অনেক অনেক দেশ এগিয়ে এসেছিল এই ভেন্যু করার জন্য, কিন্তু ইরান অন্য কোনো দেশে সেফ মনে করছে না। এবং পাকিস্তান যেভাবে তাদেরকে সিকিউরিটি দিয়েছে, সেফ সাইড দিয়েছে, তাতে ইরানও অন্য কোনো দেশে যাবে বলে মনে হয় না। এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপরই তাদের ট্রাস্টটা রাখছে, ডোনাল্ড ট্রাম্প স্পেশালি। তো আমাদের মনে হচ্ছে যে সেকেন্ড যে আলোচনাটা হবে সেটা পাকিস্তানেই হবে, এবং এটা উনি বলেছেন খুব তাড়াতাড়ি হবে, এবং উনি খুব আশার বাণীও শুনিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেখা যাক। তো যেটা হয়েছে, পাকিস্তান যখন ইয়ে কমিয়ে দিয়েছে, সরি, ছেড়ে দিয়েছে, বলছে যে হরমুজ প্রণালী ইজ ওপেন, সাথে সাথেই একটা স্টক মার্কেটের ধারা উপরের দিকে চলছে। অয়েলের যেই ব্যারেল সেটা প্রবাবলি 89-90-তে নেমে গেছে পার ব্যারেল, এবং কস্টিং বা এটার দাম। তো বাট এট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে আম, অনেকেই হয়তো, যেমন ইন্ডিয়াও ইউএনএ ইরানের কাছ থেকে তেল কিনবে বলছে। আম, ইরানের তেল মানে হুজমুল পোলারি ছেড়ে দিলে সব দেশের জন্য সুবিধা, সারা পৃথিবীর জন্য সুবিধা। আদারওয়াইজ এটা রিসেশনের দিকে চলে, ডিপ্রেশন দিকে চলে যাচ্ছিল। অর্থাৎ কোনো অলরেডি কিছু যে বার্তা এসছে যে প্রচুর ফার্টিলাইজার শর্টেজ হয়ে গেছে, এবং যেটার ইম্প্যাক্ট এমনকি আমেরিকাতেও পড়তে পারে, ফুড ক্রাইসিসে পড়তে পারে। এবং সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ান দেশগুলো এই হরমুজ প্রণালীর কারণে, এই ব্লকেড বা এই শাটডাউন, এগুলোর কারণে।
তো এটা একটা সুখের সংবাদ। আর কিভাবে আসলে ব্যাপার হচ্ছে যে নর্মালি অয়েল আমরা যখন বুকিং দেওয়া হয় 6 মাস আগে বুকিং দেওয়া হয়, কারণ ক্রুড অয়েল থেকে এটাকে রিফাইন না করলে সেই অয়েল ইউজ করা যায় না। রিফাইনারির মাধ্যমে আমরা অয়েলের অকটেন পাই, ডিজেল পাই, দেন জেট ফুয়েল পাই, এছাড়াও বিটুমিন এবং আরো অনেক কিছু পাই বাই প্রোডাক্ট হিসাবে, যেগুলো খুব মানে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। বাংলাদেশে তো ব্যবহৃত হয় বিশেষ করে গাড়ি এবং ফ্যাক্টরি, ডিজেল ফ্যাক্টরিতে ব্যবহৃত হয়, ট্রাক বাস এগুলোতে ব্যবহৃত হয়। সো এগুলোর ডিমান্ড বাংলাদেশে প্রচুর। তো আমাদের বাংলাদেশেও কিন্তু একটা রিফাইনারি আছে, দ্যাট ইজ কল ইস্টার্ন ইস্টার্ন রিফাইনারি। এবং এই ইস্টার্ন রিফাইনারির অলমোস্ট 40% বাংলাদেশের যে ডিজেল এবং অকটেন এবং জেট ফুয়েল সেটা তারা রিফাইন করে 40%, বাকি 60% আনতে হয়। তো রিসেন্ট নিউজ দেখলাম যে যেহেতু ক্রুড অয়েলই নাই বাংলাদেশে, সো এই রিফাইনারি বন্ধ হয়ে গেছে, এই রিফাইনারি কোনো কাজ হচ্ছে না, কাজ করছে না। এবং বাংলাদেশ দেখছি যে আমাদের ইস্টার্ন রিফাইনারি বাদ দিয়ে তারা অন্য জায়গায় রিফাইন করার চিন্তা ভাবনা করছে। এই বিএনপি গভর্নমেন্ট কেন করছে জানি না, এটার আমি কোনো ইয়ে কি বলে সঠিক সিদ্ধান্ত কিসের উপর বেস করে নিচ্ছেন জানি না। বাট এট দ্য সেম টাইম তারা অনেকেই বলছে যে ভারত থেকে নিবে। ভারতে কিন্তু রিফাইনারি, কার্যকরী রিফাইনারি একটাই আছে, যেটা গুজরাটে, যেটা অনেক হেভি হেভি ক্রুড অয়েল তারা রিফাইন করে যে সৌদি আরব থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। আমেরিকাও টেক্সাসে প্রচুর আছে, প্রচুর মানে কয়েকটা আছে রিফাইনারি, কিন্তু সেগুলো সব হেভি ক্রুড অয়েল, মানে সুইট ক্রুড অয়েল না। সুইট বলতে ইরানিয়ান ক্রুড অয়েল, আমেরিকান সাউথে কিছু ক্রুড অয়েল আছে যেগুলো পাওয়া গেছে, সেগুলো হলো সুইট ক্রুড অয়েল। সুইট মানে হচ্ছে যে এগুলো থেকে আপনি খুব ইজিলি রিফাইন করতে পারবেন। আর হেভি ক্রুড অয়েল থেকে খুব সহজে রিফাইন করা যাবে না, এটার অনেক কমপ্লেক্সিটি আছে, যেটা হয়তো বাংলাদেশের পক্ষে করা সম্ভব না। তো বাংলাদেশের পক্ষে কি করা সম্ভব? বাংলাদেশের পক্ষে করা সম্ভব হচ্ছে যদি বাংলাদেশ ইরানিয়ানদের সাথে কথাবার্তা বলে ইরানের তেল নিতে পারে, তাহলে সেটা ইস্টার্ন রিফাইনারি করা সম্ভব। এবং ইস্টার্ন রিফাইনারি আগেও করেছে, এতদিন ধরে করে আসছে। এবং আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় সেখানে কিছু ডেভেলপমেন্টও হয়েছিল। তো হঠাৎ করে এখন এই গভর্নমেন্টের কি পলিসি ঠিক বুঝতে পারছি না। তারা দের অল মানে বেসড অন ইন্ডিয়া। আরে ইন্ডিয়ারই তো তেল নেই, তাদেরটা তো আগে তাদের মিট করতে হবে, তারপরে না আপনি আরেকজনেরটা করবে। তো আমাদের ইস্টার্ন রিফাইনারিকে চালু করা দরকার খুব আর্জেন্ট বেসিসে। এবং আমাদের ক্রুড অয়েল ইরানের কাছ থেকে নেওয়া দরকার আর্জেন্ট বেসিসে। এই পলিসি গুলো বাংলাদেশকে নিতে হবে, তাহলে বাংলাদেশ একটা জায়গায় আসবে। না হলে তো 4-5 মাস ধরে একটা যে রিসেশন হবে, তাতে বাংলাদেশ তো মানে ফুড ক্রাইসিস তৈরি হয়ে যাবে। কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি এবং এখানে ফার্টিলাইজারের উপর ডিপেন্ড করা হয়। এবং এই ফার্টিলাইজার যদি না আসে, তাহলে ওয়ার্ল্ডে যেমন ফার্টিলাইজারের কারণে এটাকে বলে গ্রিন রেভলিউশন হয়েছিল, সে 1916-17 এরকম সময়। তো সেই রেভলিউশনটা এখন মানে জাস্ট ডিএসকেলেট বা এটা অন্যদিকে ঘুরে যাচ্ছে বিকজ অফ দিস ফার্টিলাইজার থিং। কারণ আপনারা জানেন তেল গ্যাস এগুলো থেকে ফার্টিলাইজার তৈরি হয়, বাংলাদেশের ফার্টিলাইজার ফ্যাক্টরি গুলো আছে যেখানে বাংলাদেশের গ্যাস থেকে ফার্টিলাইজার তৈরি হয়। সো আমরা আশা করব যে বিএনপি সরকার ইরানের সাথে খুব জোরে সোরে কাজ করবেন এবং আমাদের ইস্টার্ন রিফাইনারিকে আরো সমৃদ্ধশালী করবেন ভবিষ্যতের জন্য। না হলেও ভবিষ্যতের জন্য তো বটেই, বর্তমানের জন্য আর্জেন্ট বেসিসে এগুলো করা দরকার। আমাদের এনার্জি মিনিস্ট্রি আছে, আমাদের তাদের অ্যাডভাইজার গুলো আছে, মানে তাদেরকে একটু এই ব্যাপারে আমি, আমার আসলে মানে বেশি কথা বলা এখানে তাদের উপরে বলার কিছু নাই। তারা অনেক অবশ্যই ভালো জানেন সবকিছু, তারা সবকিছু দেখছেন, ভালো জানেন। কিন্তু তাদের যে রিপোর্ট গুলো নিউজ পেপারে আসছে যে ওনারা কাজাকস্তান থেকে $75 ব্যারেল আনবেন রাশিয়ার এই কি বলে অয়েল, ক্রুড অয়েল। সরি, ওখানে রিপোর্ট একটা নিউজ পেপারে দেখলাম, বলছে যে 200 সাম 200 সাম ডলারের যেই পার ব্যারেল যেই রিফাইন্ড অয়েল, সেটা $75 নিয়ে আসবে বাংলাদেশ। এগুলো তো মানে অ্যাবসার্ডিটি, সম্পূর্ণ অ্যাবসার্ডিটি। অনেকে বলছে যে সিঙ্গাপুর থেকে রিফাইন করে আনলে খরচ অনেক কমে যাবে, দিস আর দ্য থিংস। কিন্তু আমাদের কিন্তু প্রোডাকশন আছে, আমাদের রিফাইনারি আছে, ইট ক্যান রিফাইন এনিথিং।
যদিও অত কমপ্লেক্স না এটার সিস্টেম, যদিও এটা অত আপডেটেড মডার্ন না, কিন্তু আমরা ইজিলি এটাকে মডার্নের রূপ দিতে পারি। এবং আমরা এই পরিস্থিতিতে এটাকে আমরা কোনোভাবে হলেও এটাকে আমাদের চালু করতে হবে। এটা যদি বন্ধ থাকে এবং পরবর্তীতে যদি কাজ না করে, কারণ আপনারা জানেন যে যে কোনো একটা ফ্যাক্টরি যদি বেশি দিন বন্ধ থাকে ওইটার কলকব্জা আর চলে না। তো এখানেও একই অবস্থা হবে। তো আমাদের গভর্নমেন্টের সুবুদ্ধি হোক দেশের জনগণের জন্য, কারণ থিংস আর ভেরি ব্যাড কামিং। যদিও সুখবর যে বন্ধ হয়েছে এই তেল এর আনাগোনা ছাড়া হয়েছে, তেলের যেই শিপমেন্ট সেগুলোর উপরে যেই ইরানের যে ইয়ে ছিল, কন্ডিশন ছিল, সেগুলো বন্ধ হয়েছে। অবশ্য টোল আদায় বন্ধ হয়েছে কিনা আমি জানি না, বা এটা বন্ধ হবে কিনা জানি না। তবে সাউথ কোরিয়া দেখছি যে তারা $1 বা $2 পার ব্যারেল তাদের দিতে কোনো অসুবিধা, কারোই কোনো অসুবিধা নেই এই তেলের এই ডলার দিতে। যদিও অনেকে বলছে না এটা খুলে দাও, এটা কেন তারা নিবে, এটা ইন্টারন্যাশনাল ওয়াটার। দিস ইজ নট ইন্টারন্যাশনাল ওয়াটার। ইন্টারন্যাশনাল ওয়াটারের একটা ইয়ে আছে যে কত, আহ, উম, 15 বা এরকম মাইল বা এরকম, আমি ঠিক এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি। এরকম একটা সময়, এরকম একটা সিচুয়েশনে দ্যাট ইজ লোকাল এরিয়া, মানে যে ওয়াটার বডি সেটা হচ্ছে লোকালদের হবে। যেমন বাংলাদেশের সোপান বলে, সমুদ্র সোপান বাংলাদেশের জন্য বে অফ বেঙ্গলের একটা এরিয়া পর্যন্ত বাংলাদেশের আন্ডারে, ঠিক তেমনি ইরানের আন্ডারেও ওইটা থাকার কথা। কিন্তু হরমুজ প্রণালী হচ্ছে ওইটা থেকে বেশি, যেটা স্ট্যান্ডার্ড নিয়ম সেটার থেকে হরমুজ প্রণালী কিছুটা বেশি, যার ফলে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এটার একটা সলিউশন ইরান করেছে যে তারা ওমানকে এখানে অ্যাড করে দিয়েছে। যার ফলে যেটা হয়েছে যে ওমান, আপনারা জানেন ওমান ইজ দি অপোজিট সাইড অফ ইরান, এবং ওমানের যেই যেই এরিয়া এবং ইরানের এরিয়া দুইটা মিললে এটা ইন্টারন্যাশনাল ল কমপ্লাই করে, মানে ইন্টারন্যাশনাল ল এখানে ভায়োলেট করছে না। ফলে ওমান আর ইরান যদি মিলে যায়, এবং সেটা মিলেছেও, এবং দে ওয়ান্ট ইট এন্ড দে মেড ইট নেগোসিয়েশন। তো ওরা যে এখন মিলেছে, এখন কিন্তু ওমান আর ইরানের বিরুদ্ধে ওয়ার্ল্ড বলতে পারবে না যে এটা ইন্টারন্যাশনাল ওয়ে। এছাড়াও আমরা দেখেছি যে সুয়েজ ক্যানালে ইজিপ্ট এরকমই প্রায় $80-90 বিলিয়ন মতো, নাকি আরো হয়তো কম হবে, বাট সামথিং লাইক দিস, কারণ ওইখানে অত অয়েল ট্যাঙ্কার যায় না। ইরানে যে পরিমাণে যায় 20% অফ ওয়ার্ল্ড অয়েল গোজ দেয়ার। এন্ড ট্যাঙ্কার গুলো আপনারা জানেন কতটুক সিস্টেম হচ্ছে, এটা একটা বাল্ক বাল্ক কার্গো শিপ। মানে এখানে ব্যারেলে ভরে 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 এখানে রাখা হয় না, মানে ছোট ছোট ব্যারেলে ভরে রাখা হয় না। এটা বিরাট একটা এরিয়া থাকে, সেখানে তেলগুলা রাখা হয়, পরে ওইটা পাইপলাইনের মাধ্যমে আউট করা হয় শিপিং। এই জন্য দেখবেন যে অনেক দেশই তাদের তীরে, সমুদ্রের তীরে বা ধারে কাছে কোথাও তারা এই অয়েল রিফাইনারি গুলো রাখে। যেমন গুজরাট, তাদের সমুদ্রের তীরে তাদের অয়েল অয়েল রিফাইনারি গুলো আছে, সো যাতে ওটা ইজিলি ট্রান্সপোর্ট করা যায়। তো এগুলো সব মেকানিক্যাল ব্যাপার। এবং আমি উম, যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের উচিত ইরানের সাথে সম্পর্কটা আরো জোরদার করা অ্যাজ এ মুসলিম কান্ট্রি। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান কিভাবে সেটাকে জোরদার করেছে, এবং পাকিস্তান কিভাবে ওয়ার্ল্ড অর্ডারে চলে আসছে। তো বাংলাদেশের উচিত যে শুধু ভারত কেন্দ্রিক, ভারত ভারত, হ্যাঁ অবশ্যই ভারত আমাদের নেইবার, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, এভরিথিং ইজ ফাইন। কিন্তু শুধুমাত্র ভারতের উপর যদি বেস করে থাকি, তাহলে আমরা আমাদের ইন্টারন্যাশনাল লেভেল থেকে ছিটকে যাবো। কারণ ভারত ছিটকে গেছে, ভারতের এখন কোনো দেশের সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নাই। কোনো দেশ ভারতকে ট্রাস্ট করে না। ভারতের এই মোদি, সে কোথাও গুরুত্ব পাচ্ছে না। এবং অ্যাকচুয়ালি আসিম মুনির বা পাকিস্তানের গুরুত্ব অনেক বেড়ে গেছে। যেখানে নাকি ভারত চেয়েছিল পাকিস্তানকে আইসোলেট করতে, সেখানে উল্টা ভারত আইসোলেটেড হয়ে গেছে। এখন আমরা যদি যেই দিকে পৃথিবী যাচ্ছে, যেই ট্রেন্ডে পৃথিবী যাচ্ছে, সেখান থেকে যদি আমরা উল্টা দিকে যাই, এই এই বুদ্ধি যদি না থাকে বা এই উইজডম যদি আমাদের সরকারের না থাকে, তাহলে এটা খুব দুঃখজনক হবে। আমাদের এনার্জি মিনিস্ট্রি, তাদেরকে বুঝতে হবে যে কোথায় কি করতে হবে। এবং সবাই যেখানে ইরানের তেল, কারণ ইরানের আরো দুইটা কন্ডিশন হচ্ছে, একটা তো হিজবুত হরমুজে তারা টোল নিবে, এবং আরেকটা হচ্ছে যে তারা সেখানে তাদের যে স্যাংশন আছে সেটা উঠিয়ে দিবে, এবং আমেরিকা প্রবাবলি উঠিয়ে দিবে এই 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 ঝামেলার মানে মুক্ত হলে। এবং তারপরে যে $6 বিলিয়ন একটা
তাদের ফ্রোজেন অ্যাসেট আছে সেটা ছেড়ে দেওয়ার কথা বলছে, যেটা এখনো বোঝা যাচ্ছে না আমেরিকা ছেড়েছে কি ছাড়েনি। তবে নাম্বার ইজ নাম্বার, নাম্বার ক্যান বি নেগোসিয়েটেড, কিন্তু কিছু কিছু বেসিক জিনিস আছে দ্যাট ক্যানট বি নেগোসিয়েটেড, যেমন ইউরেনিয়াম এর এনরিচমেন্ট অ্যান্ড এট দ্য সেম টাইম হরমুজের যেই ব্যাপারটা, এই দুইটাতে তারা হয়তো ছাড় দিবে, যে কোনো একটা দেশ তারা যে যেটা চাচ্ছে, এবং এটা ছাড় দিলেই মনে হয় জিনিসটা সম্ভবত আমরা একটা পার্মানেন্ট সলিউশনে যেতে পারবো। বাট ইসরায়েল ইজ দি প্রবলেম, অ্যান্ড ইট উইল রিমেইন দি প্রবলেম। লেটস সি, আমরা যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার আহ, মানে আত্মা যাতে ভালো থাকে, বা তারা যাতে তাদের যারা আরো বেঁচে আছেন, যারা যারা মানে আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং জানিয়ে আজকের মতো এই পর্ব শেষ করছি। ধন্যবাদ।